ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। সুধা সদনে অগ্নিসংযোগ, ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার ঘোষণা। মূলত বাংলাদেশের যত স্বৈরাচারী আতুর ঘর ছিল এই জন্য এটা মাটির সাথে মিশিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য মনে করি। খুলনায় শেখ বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা। সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘর এবং বিভিন্ন ভাস্কর্য মুরাল ভাঙচুর। হাসিনার উস্কানিমূলক বক্তব্যে ৩২ ভাঙচুর। সরকারের বিবৃতি, ভারতকে প্রতিবাদ নোট। ইন্ডিয়ান পার্লামেন্টে আলোচনা। রাজধানী ধানমন্ডি থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক, রাষ্ট্রদ্রোহের অভিযোগ। জামালপুরে বাড়ি ভাঙচুর। এবং হাসিনা ডক্টরেট ডিগ্রি বিলাসিতা নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের। রাষ্ট্রীয় টাকায় বিদেশ সফরে গচ্ছা ২৫০ কোটি। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। বিক্ষুব্ধ জনতার আক্রোশে ধ্বংসস্তূপ ধানমন্ডির ৩২। দিনভর চলে অগ্নিসংযোগ ও ভাঙচুর। ভবিষ্যতে কোনো সরকার ফ্যাসিস্ট হবার চেষ্টা করলে একই পরিণতি হবে বলেও হুঁশিয়ারি ছাত্র জনতার। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। সকাল থেকেই ধানমন্ডির ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতার উপস্থিতি। বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে রাত গড়িয়ে বৃহস্পতিবার সকালেও চলে শেখ মুজিবের বাড়ি ভাঙার কার্যক্রম। এতে অংশ নিতে অনেকে এসেছেন রাজধানীর বাইরে থেকেও। যে যেভাবে পারছেন ভেঙে নিচ্ছেন দরজা জানালা ও বিভিন্ন আসবাবপত্র। বেলা ১২টায় বুলডোজার সরিয়ে নিলেও থামেনি ক্ষোভের বহিঃপ্রকাশ। আসলে বঙ্গবন্ধুকে বাঙালি জাতি মাথায় উঠে রাখছিল, কিন্তু সেই সম্মান সে রাখতে পারেনি। ১৬টা বছরে আওয়ামী লীগ সরকার খুব জ্বালাইছে আমাদের। মনে হয় শান্তিটা পূর্ণ হলো। মূলত বাংলাদেশের যত স্বৈরাচারী আতুর ঘর ছিল এই জন্য এটা মাটির সাথে মিশিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য মনে করি। এ সময় তারা বলেন, বাংলাদেশের স্বৈরাচার সৃষ্টি হয়েছিল এ বাড়িকে ঘিরে। তাই পতিত স্বৈরাচারের কোনো চিহ্ন বাংলার মাটিতে থাকতে দেয়া হবে না। অন্যায় অত্যাচার করে যেসব মানুষকে তারা হত্যা করছে, এর বহিঃপ্রকাশ আজকে এই ১৬-১৭ কোটি জনগণ তাদের বহিঃপ্রকাশ ঘটাইছে। আজকে এই দেশটাকে যেভাবে শেষ করছে, যেভাবে মানুষের উপর অত্যাচার জুলুম যেটা করছে, তার পরিণতি হলো এটা। এর আগে ভারত থেকে শেখ হাসিনার অডিও বার্তা প্রচারের খবরে বিক্ষুব্ধ হয়ে উঠে ছাত্র জনতা, যার অংশ হিসেবে দেশব্যাপী ছড়িয়ে পড়ে বুলডোজার কর্মসূচি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বুধবার রাত থেকে জ্বলছে ধানমন্ডির সুধা সদন। বৃহস্পতিবার বিকেলও নেভেনি সেই আগুন। ফ্যাসিস্ট হাসিনার বাড়িটি একবার ঘৃণা ভরে দেখতে ভিড় করছেন উৎসুক জনতাও। নিয়াজ মোর্শেদকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ফাহিম ইউসুফ। দ্রোহের আগুনে জ্বলছে সুধা সদন। বুধবার রাতে স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েন। ভাঙচুর করেন ধানমন্ডি ৩২-এর বাড়ি, সেই সাথে সুধা সদনও। বৃহস্পতিবার বিকেলেও সুধা সদনে দ্রোহের আগুন যেন থামতেই চায় না। ছড়াচ্ছে বিদ্রোহের লেলিহান শিখা। ফ্যাসিস্ট হাসিনার ব্যক্তিগত এই বাড়িটি অনেকেই দেখতে আসেন কৌতূহল নিয়ে। বলেন, কখনো দেখা হয়নি বাড়ির ভেতরটি। একটা মানুষ যেমন কর্ম করে তেমন তার ফল হয়, এটা আগে শুনছি। ফেরাউনের ঘটনা শুনছি, দেখি নাই। এরা যেটা করছে ঠিকই করছে আমার জানা মতে। এটা ঠিকই করছে, এটাকে বিলুপ্ত করা উচিত এগুলোকে। সুধা সদন দেখতে আসা জনতারা অনেকেই বলছেন, ৫ আগস্টের পরে নানা মতানৈক্য শুরু হলেও এই বিক্ষোভ প্রমাণ করেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাঙালি জনতা সবসময় ঐক্যবদ্ধ থাকবে। এই ৫ই ফেব্রুয়ারির ঘটনায় সেটা একটা স্পষ্ট আমরা বার্তা দিতে পারলাম সারা বিশ্বের কাছে যে না, দেশের ক্ষেত্রে, দেশের স্বাধীনতার ক্ষেত্রে, দেশের গণতন্ত্রের ক্ষেত্রে কোনো রকমের ছাড় না। আর ছিন্নমূল মানুষরা বাড়িটি থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। এই দ্রোহ আর বিদ্রোহের আগুনে শুধু সুধা সদনই পুড়ছে না, পুড়ছে বিগত ১৫ বছরের স্বৈরাচারী হাসিনার অত্যাচারী শাসনও। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। সারা দেশের ফ্যাসিস্টদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ওবায়দুল কাদের এমপি বাহার শাহরিয়ার আলমের বাড়িতেও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। খুলনা, কুষ্টিয়া, ভোলা ও নাটোর সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও স্থাপনা ভাঙচুর করা হয়। সহকর্মীদের তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট।
নারায়ণগঞ্জের চাষাড়ায় অবস্থিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত 7:30টার দিকে কয়েকশো মানুষ জড়ো হয়ে বুলডোজার দিয়ে দোতলা বিশিষ্ট ভবনটি ভাঙা শুরু করে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ি থেকে এভাবেই যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে কাদেরের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো, যে সারা দেশে স্বৈরাচারের যেসব দোসররা এখন এসব আস্তানাতে আসে লুকিয়ে আছে, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করব এবং এই সকল আস্তানাকে আমরা মাটির সাথে মিশিয়ে দেব। গুড়িয়ে দেওয়া হয় কুমিল্লার আদালত প্রাঙ্গণে থাকা শেখ মুজিবের মুরাল। ভাঙচুর করা হয় সাবেক এমপি বাহারের বাড়ি। রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতেও বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা ও ভাঙচুর চালায়। গুড়িয়ে দেওয়া হয় রাজশাহী কলেজে থাকা বঙ্গবন্ধুর মুরাল। ভেঙে ফেলা হয় টাঙ্গাইলের আওয়ামী লীগ কার্যালয়। এর আগে বুধবার রাতে শেখ হাসিনার অনলাইনে ভাষণের প্রতিক্রিয়ায় বুলডোজারে গুড়িয়ে দেওয়া হয় খুলনার শেখ বাড়ি। বরিশালে 3:30টার দিকে গুড়িয়ে দেওয়া হয় সাদিক আব্দুল্লাহর মায়ের নামে বানানো পার্ক। এর আগে ভেঙে ফেলা হয় সাদিক আব্দুল্লাহ ও আমির হোসেন আমুর বাড়ি। এটা তাদের প্রতিবাদ স্বরূপ তারা এই বাড়িটা ভেঙেছে। এটা মোটামুটি সবাই আপনার এখন খুশি বা আনন্দিত, মোটামুটি যারা সাধারণ মানুষ। জনগণ তো অনেকেই খুশি, অনেকে আবার বেজারতে হবে, যারা পতিত স্বৈরাচারের দোসর যারা আছে তারা তো হবেই একটুই। একইভাবে ভাঙা হয় কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফের বাড়ি, ভোলায় তোফায়েল আহমেদের বাড়ি, নাটোরের সাবেক এমপি শিমুলের বাড়ি, রংপুরে বঙ্গবন্ধুর মুরাল। এছাড়া পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, সিলেট, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন স্থানে ভাঙা হয় আওয়ামী লীগ নেতাদের বাড়ি সহ বিভিন্ন স্থাপনা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসাইন। বিলাল, সর্বশেষ এখন সেখানকার পরিস্থিতি কেমন, বিস্তারিত জানাবেন। তো এই মুহূর্তে আসলে এই যে বাড়িটি আসলে বাইতুল আমান নামে, এই বাড়িটি নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি। এই বাড়িটিতে ঠিক কিছুক্ষণ আগেও যে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়েছে এবং এখানে কিন্তু বুলডোজারের মাধ্যমে এই বাড়িটির যে সামনের ফটক সহ অর্ধেক ভবন কিন্তু এখন পর্যন্ত ভাঙা হয়েছে। তো কিছুক্ষণ আগেই আসলে এই যে বুলডোজার সহ যে বিক্ষুব্ধ জনতা তারা এখান থেকে সরে গেছেন। এখন কিন্তু উৎসুক মানুষ এই ভবনটির চারপাশে অবস্থান করছেন। এই ভবনটিকে ঘিরে আসলে নানা সময়ের ঘটনা থাকার কারণে মানুষের যে আগ্রহ, অর্থাৎ এই আশেপাশে সড়ক দিয়ে যারা যাচ্ছেন তারাও কিন্তু এখানে কিন্তু দাঁড়াচ্ছেন। আমরা একটু দেখাতে চাই যে এই ভবনটিতে এখন মানুষ যে দরজা জানালা বিভিন্ন কিছু কিন্তু এখান থেকে আসলে তারা খুলে নিয়ে যাচ্ছেন এবং এগুলি কিন্তু মরিয়ে রাখছেন। তো আমরা আজকে ঠিক সন্ধ্যা 7:30টার সময় নারায়ণগঞ্জের এই চাষার এলাকায় অবস্থিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর নির্মাণাধীন এই বাড়িটিতে বিক্ষুব্ধ জনতা তারা এখানে হামলা চালায় এবং ভাঙচুর চালায়। এরপর ভবনটির দ্বিতীয় তলায় তারা কিন্তু আগুন দেয়। এর পরপর একটি বুলডোজারের মাধ্যমে ভবনের সামনের অংশ প্রথমে ভাঙা হয়, পরবর্তীতে পিছনের অংশ এখন কিন্তু অনেকটাই ভাঙা হয়েছে। ভবনটি এক পাশ দিয়ে অর্থাৎ পশ্চিম পাশ দিয়ে এখন হেলে পড়েছে। যারা বিক্ষুব্ধ জনতা তারা জানিয়েছেন যে আজকের মতো আসলে তাদের এই যে ভবন ভাঙছেন বা এটি এখন পর্যন্ত আসলে তারা আগামীকাল করবেন। তো এখন বিভিন্ন ধরনের উৎসুক মানুষ এখানে আসছেন এবং তারা কিন্তু এই ভবনটির পাশে আশেপাশে জড়ো হচ্ছেন এবং যান চলাচল অর্থাৎ মূল সড়ক চাষা হওয়ার কারণে যান চলাচল কিন্তু অনেকটাই থমকে আছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত 16 বছর আওয়ামী লীগ সরকারের সময় এই বাইতুল আমান ভবনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ভিড় কিন্তু থাকতো, পাশেই রাইফেল ক্লাব ছিল। তো নারায়ণগঞ্জের প্রভাবশালী এই পরিবার তাদের যে বাড়িটি আজকে ভাঙা হয়েছে এই বাড়িটিকে ঘিরে এখন কিন্তু অনেক মানুষ জড়ো হচ্ছেন। তো এই হচ্ছে আমার কাছে এই মুহূর্তের পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ বিষয়ে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিলাল হোসাইন।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ডিবি। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে তোলা হতে পারে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুরের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও জুলাই আগস্টের শহীদদের নিয়ে সামাজিক যোগাযোগে বিভিন্ন পোস্ট নিয়ে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। শাওনের গ্রেফতারের বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, শাওনকে কোন অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ। যেমনটি জানেন যে মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে ডিবি কার্যালয়ে। যদিও এই বিষয়টিকে এখনো পর্যন্ত যদি আমরা আদালতের ভাষায় বলি তাহলে আটক দেখানো হচ্ছে, এবং পরবর্তীতে যখন তাকে আদালতে তোলা হবে তখন তাকে সেখানে অ্যারেস্ট বা গ্রেফতার দেখানো হবে। তবে এক্ষেত্রে তাকে যে অভিযোগে এখানে আটক করে নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে মূলত রাষ্ট্রদ্রোহিতার একটি বিষয় এখানে বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রের ব্যাপারে বা রাষ্ট্রের বিরুদ্ধে তিনি কোনো ষড়যন্ত্রে লিপ্ত আছেন কিনা সেই বিষয়টিকে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন পর্যন্ত ডিবি কার্যালয় থেকে বা ডিবি মারফত আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে আগামীকালকে হয়তোবা তাকে আদালতে তোলা হতে পারে, কিন্তু এই ব্যাপারে এখনই নিশ্চিত কোনো সিদ্ধান্ত বা নিশ্চিত কোনো তথ্য কিন্তু ডিবির পক্ষ থেকে জানানো হয়নি। এবং মেহের আফরোজ শাওনের এই যে বিষয়টি সেটির ক্ষেত্রে শুধুমাত্র এটুকু বলা হয়েছে যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা জুলাই আন্দোলন নিয়ে এমনকি গতকালকে যে ঘটনাটি ঘটেছে 32 নম্বরে যে স্বৈরাচারী যে শ্রুতিকাগার ছিল সেটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই জায়গাটিকে নিয়েও মেহের আফরোজ শাওনের যে সোশ্যাল মিডিয়াতে তথা ফেসবুকে যে ধরনের পোস্ট দেওয়া হয়েছিল সেই ফেসবুক পোস্ট বা এই ধরনের যে কার্যকলাপ সেগুলোর ভিত্তিতে তিনি রাষ্ট্রীয় কোনো ষড়যন্ত্রে লিপ্ত আছেন কিনা বা রাষ্ট্রীয় কোনো ষড়যন্ত্রের সাথে যুক্ত আছেন কিনা সেই ব্যাপারটিকে নিশ্চিতভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং অধিকতর তদন্তের স্বার্থেই ডিবি আমরা যেটুকু জানতে পেরেছি যে তাকে আজকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে এসেছে এবং তাকে এখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী ভাবে আমরা হয়তো বা জানতে পারবো যে কখন তাকে আদালতে তোলা হবে। এবং উল্লেখ্য এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে সন্ধ্যার দিকে বা সন্ধ্যার কিছু পর কিন্তু জামালপুরে তার যে বাড়িটি ছিল সেটিতে আগুন দেওয়া হয়েছে এবং সেই বাড়িটিকে মোটামুটি ধ্বংস করে ফেলার যে চেষ্টা সেটি চলছে বিক্ষুব্ধ জনতার পক্ষ থেকে। তো মেহের আফরোজ শাওনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা এবং তাকে জিজ্ঞাসাবাদের তথ্য নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে এবং সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এমনটা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। উপদেষ্টা পরিষদের সভায় টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, ব্যাপক হারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সভায় সিদ্ধান্ত হয়। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশে ধানমন্ডির 32 সহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটেছে বলে দাবি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার উস্কানিমূলক কার্যক্রম বন্ধে ভারতকে লিখিত অনুরোধ করেও জবাব পাওয়া যায়নি, তাই বৃহস্পতিবার আবারও নোট দেওয়া হয়েছে বলেও জানান তৌহিদ হোসেন। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা।
বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে গণমাধ্যমের সাথে মত বিনিময় করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে ছাত্র জনতার মাঝে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তাই ধানমন্ডি ৩২ সহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বা বিবৃতি দেওয়া বন্ধ করতে ভারতকে লিখিত অনুরোধ করেও জবাব পাওয়া যায়নি। বৃহস্পতিবার আবারও ভারতকে নোট দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমরা এটা জবাব পাইনি এখনো। আমরা আজকে আবার তার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাদেরকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং অ্যাক্টিং হাইকমিশনার এই মুহূর্তে নেই, অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্টেন করা হয়, কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে। এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন দাবি করেন, বিদ্যুৎ নিয়ে আদানির সাথে বাংলাদেশের যে চুক্তি তা খুবই খারাপ ছিল। আমাদের চুক্তিটা একটা খারাপ চুক্তি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এটা চুক্তিটা ভালো হয়নি। আমাদের স্বার্থ যারা চুক্তি নেগোশিয়েট করেছিলেন তারা বাংলাদেশের স্বার্থ ঠিকমতো রক্ষা করতে পারেননি সেক্ষেত্রে। সেই হিসাবে আমি বলতে চাই এটা একটা ভালো চুক্তি না। ভারত, পাকিস্তান, চীন সহ প্রতিটি দেশের সাথে ব্যবসা বাণিজ্য সহ সব ধরনের সম্পর্ক সমানতালে বজায় রাখতে চায় বাংলাদেশ বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে মুখ খুলতে নারাজ নয়াদিল্লি। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভারতের রাজ্যসভার অধিবেশনে আলোচনা চলে তার প্রত্যর্পণ নিয়ে। অধিবেশন চলাকালে এক আইন প্রণেতার প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন জানান, বিদায়ী বছর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চিঠি দেয়, তবে সেই চিঠির জবাব এখনো দেওয়া হয়নি বলে জানান তিনি। এমনকি শেখ হাসিনাকে নিয়ে আগামীতে নয়াদিল্লির পরিকল্পনা কি তাও খোলাসা করেনি এ প্রতিমন্ত্রী। গেল বছরের ডিসেম্বরে বিচারিক কার্যক্রম শুরু করতে হাসিনার প্রত্যর্পণ চেয়ে মোদী প্রশাসনকে আনুষ্ঠানিক চিঠি দেয় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্রীয় টাকা অপচয় করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্রমণ এবং ডক্টরেট ডিগ্রি নিয়ে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। হাসান মাহমুদের রিপোর্ট। পলাতক শেখ হাসিনার নানা অনিয়মের বিষয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি। 2019 থেকে 2024 সালের মাঝামাঝি পর্যন্ত গত 5 বছরে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি 250 কোটি টাকা ব্যয়ে 48টি ভিআইপি ফ্লাইট পরিচালনা করেছে। এসব সফরে শেখ হাসিনা ব্যয় করেছেন প্রায় 200 কোটি টাকা। রাষ্ট্রীয় অর্থ অপচয় করে বিদেশ ভ্রমণের অভিযোগে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। যে বিষয়গুলো এসেছে সেখানে প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ, যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাইয়ের জন্য প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি টাকায় লবিস্ট নিয়োগ করে ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় ব্রাসেলস, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহ করেছেন বলে অভিযোগ করেন এ কর্মকর্তা। জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে বিভিন্ন দেশ হতে ডক্টরেট ডিগ্রি লাভ সংক্রান্ত অভিযোগের বিষয়ে গোয়েন্দা তথ্য অনুসন্ধান করা হয়েছে। গোয়েন্দা তথ্য অনুসন্ধানের ভিত্তিতে এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেখ হাসিনার সব পদক ও ডিগ্রি বিপুল অর্থ খরচ অথবা জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে বাগিয়ে নিয়েছেন বলেও জানায় দুর্নীতি দমন কমিশন। প্রত্যেকটা জিনিসই পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। তবে সমন্বয়ক সার্জিস আলমের আশ্বাসে ব্লকেট প্রত্যাহার করেন তারা। স্বাভাবিক হয় যান চলাচল। ফজলে আদিত্যের প্রতিবেদন জানাচ্ছেন সাদ আহমেদ।
ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সকাল 11টার কিছু পরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন নিহতদের পরিবার ও স্বজনরা। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসেও জুলাই অভ্যুত্থানে নিহত স্বজন হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ জানান তারা। এ সময় শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার ও গ্রেপ্তার 6 মাসেও এর বিচারের কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই অভিযোগ করে আন্দোলন করেন স্বজনরা। যারা মারছে এখনো আমাদের স্টিল আমাদের মানে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদেরকে ধরতেছে না, এখনো আইনের আওতা কাউকে আনতেছে না। খুনি হাসিনার বিচার হচ্ছে না, আমাকেও সহযোগিতা হচ্ছে না, এদের গ্রেপ্তার করা হইতেছে না, ইভেন পুলিশেরা সহযোগিতা করতেছে না, পুলিশেরা তাদের আরো বাঁচানোর চেষ্টা করতেছে। সারা বাংলাদেশে হাজারখানিক মামলা হয়েছে, সেই মামলার মাধ্যমে আজ পর্যন্ত 20 থেকে 30 জন আসামি ব্যতীত আর কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আমার দুটা মেয়ে পড়ে, আমার খুব কষ্ট সংসারে, আমার কাজের ছেলে বড় ছেলে সংসারে বড় ছেলে চলে গেছে, আমার চলতে ফিরতে খুব হিমশিম। এদিকে দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল, এতে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা। এদিকে আন্দোলনকারীদের সাথে সমঝোতা করতে শাহবাগে আসেন নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম। এ সময় খুনিদের বিচারের আশ্বাসে শাহবাগ ছাড়েন শহীদ পরিবার ও আহতরা। আগামী রোববার শহীদ পরিবারের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে বলেও জানান সার্জিস আলম। আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে এবং প্রত্যেকটি যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই আমাদের শহীদ পরিবারের জন্য সেটি শহীদ পরিবারকে বুঝে দিতে হবে। সাদ আহমেদ, নিউজ ডেস্ক, এসটিভি।